না, তুই যা, আমার একদম ইচ্ছে নেই। হোস্টেলে ফিরে যাবি নাকি তাহলে? না, লাইব্রেরি যাচ্ছি, তোর ক্লাস শেষ হলে একসাথে যাব। আমাকে একটু নোটসটা দিয়ে দিস তো। আসলাম আমি। কোয়েলকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে চলে এলাম। সত্যি কিছু ভালো লাগছে না। এভাবেও মানুষ পরিবর্তন হতে পারে? যে আদিত্য কিছুদিন আগেও আমাকে জিয়ার থেকে আগলে রেখেছিল, আজ সেই আদিত্যই মুখ বুজে সবটা মেনে নিলেন। মাঝে মাঝে হাসি পায় নিজের কপালের উপর। আমি যেন সবার হাসির খোরাক হয়ে উঠেছি। মনে মনে ঠিক করেছিলাম কোয়েলের কথাগুলো ভেবে দেখব। উনি যদি সত্যি সবটা ঠিক করতে চায় তাহলে ওনাকে আর আমাদের এই সম্পর্কটাকে আরও একবার সুযোগ দেব। কিন্তু এখন তো আর এইসবের প্রশ্নই আসে না। কোয়েল ক্লাস শেষ করেই লাইব্রেরি দিকে আসছে, তা মাথা তুলতেই দেখতে পেলাম আমি। এদিক ওইদিক তাকিয়ে বেশি সময় কাটিয়ে দিয়েছে বই পড়ার থেকে। মন বসছে না কোনো কিছুতে। কোয়েল এসে আমার পাশে বসলে আমি বললাম, হোস্টেলে যাবি তো? না। তো কোথায় যাবি? চল তো আগে, তারপর বলবো। মানেটা কি? আমি কথা শেষ করার আগে কোয়েল আমার হাত ধরে টেনে নিয়ে চলতে শুরু করলো। না জানি কোথায় নিয়ে যাচ্ছে। বেশ অনেকক্ষণ হাঁটার পর দেখলাম কোয়েল শপিং মলে ঢুকছে। এখন আবার কি কিনবি? ওই কিছু মেকআপ আর ড্রেস কিনতে হবে, চল। আমিও আর বাধা দিলাম না। এমনিতেও মনটা ভালো নেই। হোস্টেলে গিয়ে শুধু বসে থাকলে সেই একই ভাবনাগুলো ঘুরে করবে, আর শান্তি পাবো না তখন। তার থেকে কেনাকাটা করলে হয়তো একটু শান্তি পাওয়া যাবে। শপিং মলে ঢুকে ড্রেস যেখানে পাওয়া যায় সেই ফ্লোরে চলে গেলাম। ড্রেস দেখতে দেখতে হঠাৎ কোয়েল বলে উঠল, আচ্ছা, অঙ্কিত কেন কিছু বললো না তখন? আমি কোয়েলের কথা শুনে তাচ্ছিল্য হেসে বললাম, যার বলা উচিত সেই যখন কিছু বলেনি তখন অঙ্কিত কি বলবে বলতো? সত্যি কি তাই? আগের দিন তো বললো। আগের দিনের ঘটনার সাথে আজকের ঘটনার অনেক তফাৎ আছে কোয়েল। বেকার আদিত্যকে ভালো ভাবার জন্য অন্য সত্যিগুলোর মধ্যে মিথ্যা বোঝা বন্ধ কর তুই। আমি অন্য পাশে চলে এলাম কথাটা বলে। বিষয়টা একটু হলেও ভাবাচ্ছে এবং আমাকে। আর কিন্তু অঙ্কিত বলতোই বা কি? কমসে কম জিয়াকে থামাতে তো বলতে পারতো অঙ্কিত। ও আর আদিত্য তার পজিশন কিছু কম না একে অপরের থেকে। একটা মানুষ হুট করে কি করে এতটা বদলে যেতে পারে? কিছুদিন আগেই তোর এতটা খেয়াল রাখছিল আর আজ পাত্তাই দিল না। এটাই ভাবাচ্ছে আমাকে, দ্যাটস ইট। কোয়েল আমার পাশে এসে কথাটা বলে আমি শুধু একটা দীর্ঘশ্বাস ফেলি। এই একই কথা তো আমাকেও ভাবাচ্ছে। এতটা বদল? ছাড়, এসব নিয়ে ভেবে কাজ নেই। ওই দেখ, ওদিকে কি সুন্দর একটা লেডিস জ্যাকেট। চল। আমি আর কোয়েল ড্রেস কিনে নিলাম অনেকগুলো। এতেই হাত ভর্তি হয়ে গিয়েছে। এই মেয়েটাকে এখনো জুতো মেকআপ কিনবে, এত কিছু নিয়ে বাড়ি ফিরবো কি করে সেটা ভাবলেই আমার হাড় হিম হয়ে যাচ্ছে। এই কোয়েল, চল তো আজকে। আর দরকার নেই, আবার কালকে আসবো নে। চুপ করবি তুই? কোয়েল রেগে ধমক দিলে আমি আমতা আমতা করে বললাম, এভাবে দাঁড়িয়ে থাকতে পারি নাকি এতগুলো ব্যাগ নিয়ে? কতগুলো বলতো? দুই হাতে শুধু ব্যাগ আর ব্যাগ। আমি থাকতে ম্যাডামদের আর কোনো কষ্ট করতে হবে না। আমি পাশ ফিরে তাকাতেই দেখলাম অঙ্কিত। ওকে দেখে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি এখানে কি করে? অঙ্কিত আমার কথার উত্তর দেবে তার আগে কোয়েল নিজের হাতের জিনিসগুলো ওর হাতে ধরিয়ে দিতে দিতে বলল, আমি দেখেছি না। এবার চটপট তোর ব্যাগগুলো দে ওকে। আঙ্কিত কাঁদো কাঁদো মুখ করে হাসি পেয়ে গেল, কিন্তু কোয়েলের দিকে তাকাতেই ওর রাগী মুখ দেখে চুপচাপ আঙ্কিতের হাতে দিয়ে দিলাম ব্যাগগুলো। বাপরে, পুরো শপিং মলটা কিনে ফেলেছো তো? কি বললে? কই না, আমি হাসছি। অঙ্কিত কোয়েলের ভয়ে তাড়াতাড়ি কেটে পড়লো। আমি সেই দেখে কোয়েলের দিকে তাকাতেই হেসে দিল কোয়েল। আমিও হেসে দিলাম ওর সাথে সাথে। ইস, বেচারাটার মুখটা দেখেছিলি? আজকে চুপ করে থাকার শাস্তি ভালো হয়েছে। এখন চল, ভেতরে চল। আমি কোয়েলের কথা অনুযায়ী সামনের দিকে তাকিয়ে দেখলাম স্পা পার্লার। আমি কোয়েলের হাত ধরে সঙ্গে সঙ্গে বাধা দিয়ে বললাম, তুই পাগল হয়ে গেছিস? আমরা এখানে কেন যাব? স্পা পার্লারে মেয়েরা কেন আসে বই? আরে বাবা, আমার কাছে এত টাকা নেই। এখানে কত খরচ হচ্ছে জানিস? চুপ করবি তুই? টাকা নিয়ে ভাবতে হবে না, চল তুই। আরে না না, আমি একদম যাব না। তুই যাবি না, তোর ঘাড় যাবে, চল। কোয়েল আমাকে জোর করে এক প্রকার টেনে হিচড়ে ভেতরে নিয়ে গেল। আমি কতবার পালানোর চেষ্টা করলাম, কিন্তু পালাতেই পারলাম না। কি যে নার্ভাস লাগছে আমার। কত টাকা বিল হবে এই ভেবেই আমার আত্মা রাম খাঁচা হয়ে যাচ্ছে। স্পা শেষে ওখান থেকে বেরিয়ে এলে কোয়েল আমাকে বলল, চল, চুল কাটবো, খুব একটা দেরি হয়নি। আমি না বোকার মতো হা করে তাকিয়ে আছে কোয়েলের দিকে। স্পা পার্লারে দেখতেও পেলাম না কিভাবে পে করলো, এখন আবার বলছে চুল কাটবে। কি রে, এরকম হাঁপার মতো দাঁড়িয়েছিস কেন? চল। আমাকে টেনে টেনে কোয়েল নিয়ে গেল আর আমি কিছুই বুঝলাম না।
চুল কাটার পর চুলে স্পা করে কোয়েল আমার সাথে বেরিয়ে এলো। পে করলি না? কোয়েল হাসলো আমার প্রশ্নের উত্তরে, আর হঠাৎ করেই চোখের সামনে একটা ক্রেডিট কার্ড ধরলো। তারপর সেটা নামিয়ে নিয়ে বলল, মেকআপ আর জুতো কিনে ডিরেক্ট একটা রেস্টুরেন্টে যাব, দেন হোস্টেল। ভাগ্যিস আজকে ভার্সিটি থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম লাঞ্চের পরপরই। কিন্তু এটা কার ক্রেডিট কার্ড? রাস্তায় কুড়িয়ে পেয়েছি। আর কিছু? আর একটা প্রশ্ন করলে এখান থেকে ধাক্কা মাইরা ফেলাই দিমু। কোয়েল আগে আগে হেঁটে গেলে আমি ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকি। কি আজব মেয়ে রে বাবা, কিন্তু ও আমার জন্য এত কিছু কেন করছে? কি রে ব্যাং, চল না, দেরি হয়ে যাচ্ছে তো। যে কোনোদিনও অন্য কারোর সাথে তেমন মিশেই নিয়ে আছে, আমার জন্য এতটা করছে কেন? আমি আর কথা না বাড়িয়ে কোয়েলের সাথে এগোলাম। কোয়েলের কথা মতো মেকআপ, কসমেটিক্স, জুতো কিনে মল থেকে বেরিয়ে রেস্টুরেন্টে চলে গেলাম। ডিনার সেরে হোস্টেলে এসে ফ্রেশ হয়ে নিলাম। কিছুক্ষণ বই পড়ার পর হঠাৎ শাশুড়ি মায়ের ফোন এলো। হ্যাঁ মা, বলুন। কেমন আছিস? সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। আপনারা কেমন আছেন? শরীর ভালো আছে তো? আমরা ঠিক আছি। তা তুই তো ওখানে গিয়ে আমাদের ভুলেই গেছিস। একটুও কি মনে পড়ে না আমাদের বুড়ো বুড়ির কথা? আরে না না, তেমন কিছুই না মা। তেমন কিছু যখন না, তাহলে প্রথম পরীক্ষা আগে আগে আমাদের এখানে চলে এসে বৌমা। আমি আর কোনো কথা শুনতে চাই না। কালকেই তুমি এখানে আসছো। রাখলাম, শুভরাত্রি। মায়ের কাছ থেকে ফোন বাবা নিয়ে আমাকে এইটুকু বলেই ফোনটা রেখে দিলেন। আর আমি চিন্তায় পড়ে গেলাম, কালকের মধ্যে কিভাবে যাব কলকাতা? ব্যাগটা একটু কিছুই গোছানো হয়নি। ঘুমিয়ে পড় এক্ষুনি, সকালে তাড়াতাড়ি উঠে বেরিয়ে পড়বি। কোয়েলের কথা শুনে ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, ব্যাগ গোছানো হয়নি তো? আমি গুছিয়ে দিচ্ছি, তুই যা, ঘুমা। কোয়েলের কথা মতো ঘুমোতে চলে গেলাম। ও সবটাই জানে আমার কি জিনিস লাগবে না লাগবে, যেমন আমি জানি ওর বিষয়ে। তাই আর চিন্তা না করে ঘুমোতে চলে গেলাম। ইউনিভার্সিটির সামনে একটা সাদা ধবধবে মার্সিডিস এসে দাঁড়ালে সবার চোখ সেটার দিকে পড়ে, কারণ ভার্সিটির প্রায় স্যার ম্যাডামরা এসে পড়েছেন ইউনিভার্সিটিতে, আর বাদবাকি স্টুডেন্টসদের মধ্যে যারা গাড়ি নিয়ে আসে তারাও প্রায় এসে পড়েছে ইতিমধ্যে। তাহলে এটাকে সবার মনের জায়গা, প্রশ্নের উত্তর কিছুক্ষণের মধ্যেই সবাই পেয়ে গেল। গাড়ি থেকে নামতেই দেখলাম সবার নজর আমার দিকে। হ্যাঁ, ঠিক ধরেছেন, এই মার্সিডিস গাড়ি করে আমিই এসেছি। শুধু এইটুকুই নয়, আজ আমি এসেছি ডেনিম জিন্স, একটা হুডি আর সাথে নর্মাল মেকআপ করে, চুলগুলো ছোট করে কাটা ঘাড় অবধি। নিজের লেডিস ব্যাগটা কাঁধে নিয়ে ড্রাইভারকে বললাম, তুমি চলে যাও, আমি হোস্টেলেই থাকবো, তাই গাড়ির প্রয়োজন নেই। প্রয়োজন হলে আমিই ডেকে নিব তোমাকে। ওকে ম্যাডাম। ড্রাইভার চলে গেলে আমি ভার্সিটিতে প্রবেশ করলাম। সবার রিয়াকশন দেখে হাসলাম হালকা। কিছুটা যেতেই কোয়েল এসে দাঁড়ালো আমার সামনে। কোয়েলকে পাশ কাটিয়ে পেছনে তাকাতেই দেখলাম অঙ্কিত হা করে আমার দিকে তাকিয়ে আছে। ওর তাকানো দেখে আমি আর কোয়েল দুজনেই হেসে ফেললাম। চল গিয়ে ওর মুখটা বন্ধ করি, না হলে মশা ঢুকে যাবে তো। আমি আর কোয়েল হাসতে হাসতে অঙ্কিতের কাছে গিয়ে দাঁড়ালে অঙ্কিতের হুঁশ তাও ফেরে না। আমরা একে অপরের দিকে তাকিয়ে হেসে দুজন দু গালে থাপ্পড় দিই অঙ্কিতের গালে, আর ও লাফ দিয়ে পেছনে সরে যায়। এই এই মালিকানা আমায়। ওভাবে হাঁ করে কি দেখছিলে তুমি আমার দিকে? আমি হাসতে হাসতে জিজ্ঞেস করলে অঙ্কিত আমতা আমতা করতে থাকে। পাশ দিয়ে কোয়েল বলে, আমরা অঙ্কিতের কথা সমানে হেসে যাচ্ছি, সেই দেখে অঙ্কিত গাল ফুলালো। কোয়েল আমাকে কানে কানে বলল, পিছে দেখো, পিছে। আমি পেছন ফিরতেই দেখলাম জিয়া ওর পুরো দলবল নিয়ে আমাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আদিত্যের অবস্থাও এক। এটা দেখে হাসলাম আমি। কোয়েল চল। আমি ইচ্ছে করেই ওইদিকে এগিয়ে গেলাম যেখানে জিয়ারা দাঁড়িয়ে আছে, কিন্তু ওদের সাথে কথা না বলে ওদের না দেখার ভান করে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে নিলে জিয়া আমার নাম ধরে পেছন থেকে ডেকে ওঠে। মৌমিতা। আমি পেছন ফিরলে জিয়া আমার সামনে দাঁড়িয়ে পা থেকে মাথা অবধি দেখে অবাক হয়ে প্রশ্ন করলো, তুমি মৌমিতা তো? কেন বিশ্বাস হচ্ছে না? অবশ্য হবেই বা কি করে, যাকে এতদিন বেহেনজি ভাবতিস সে তোদের মতো মডার্ন ড্রেস পরে এসেছে, যাকে মিডল ক্লাস মেয়ে ভাবতিস সে মার্সিডিস নিয়ে ভার্সিটিতে এসেছে। চোখের সামনে এমন চেঞ্জেস দেখলে তো যে কারোরই তোর মতো অবস্থা হওয়ার কথা, তাই না? আসলে তুই একটা ভুলে গিয়েছিলি। আমি মনে করিয়ে দিচ্ছি, ভবিষ্যতে আর ভুলিস না জানো। ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। আমরা চলে এলাম। পেছন ফিরে দেখার প্রয়োজন মনে করিনি আর। ক্লাস করার পর আমি, কোয়েল আর অঙ্কিত ক্যান্টিনের দিকেই যাচ্ছি, তখন দেখলাম জিয়া একটা ছেলের সাথে কথা বলছে বলে ভুল হবে, বলা যায় ঢলে পড়ছে ছেলেটির গায়ে।
আমরা তা পাত্তা না দিয়ে পাশ কাটিয়ে বেরোতে গেলে ছেলেটার গলার আওয়াজ পাই। এক্সকিউজ মি। ইয়েস। আমি দাঁড়ালে ছেলেটা জিয়ার সাথে কথা বলা বন্ধ করে আমার সামনে দাঁড়িয়ে বলে, আমার একটু কথা ছিল আপনার সাথে, একটু সাইডে আসবেন, ইটস পার্সোনাল। আমি কোয়েলের দিকে তাকালে ও যেতে বলে আমাকে ইশারায়, কিন্তু অঙ্কিত অন্যদিকে মুখ ফিরিয়ে আছে। কি জানি এই ছেলের কি হয় মাঝে মাঝে। আমি দেরি না করে ছেলেটার সাথে কথা বলতে শুরু করি। বলুন কি বলবেন? আপনি আমাকে চেনেন নিশ্চয়ই, আমি ইংলিশ অনার্স ডিপার্টমেন্টেরই। হ্যাঁ, মুখ চিনি এইটুকুই। এর চাইতে বেশি চেনার সুযোগ কোনোদিনও হয়নি। সুযোগ পেয়ে গেলে কাজে লাগাবেন? মানে ঠিক বুঝলাম না। মানে এটাই যে আমি আপনাকে আমাকে চিনে নেওয়ার একটা সুযোগ দিতে চাই। আমার ভাষায় বলতে গেলে আমি আপনাকে চেনার একটা সুযোগ চাইছি, সেটা কি দেওয়া যাবে আমায়? ছেলেটার কথাবার্তা বেশ ভালো, সঙ্গে দেখতেও সুন্দর। অবশ্য সুন্দর না হলে জিয়া কথা বলতো না। কথাটা ভাবতেই হেসে ফেললাম। কিলার স্মাইল, তার মানে সুযোগটা পেলাম তো? হ্যাঁ, ফ্রেন্ডশিপ করতে তো কোনো প্রবলেম নেই। আপনি ডিরেক্ট বললেই পারতেন। এতটা এফোর্ট দিয়ে ইমপ্রেস করার কোনো দরকার ছিল না। পেয়ে গেছি, এটাই অনেক। বাই দ্য ওয়ে, আই এম রনিত, রনিত সানাল। ইটস মৌমিতা, মৌমিতা ব্যানার্জি। আমি হাত বাড়িয়ে হেসে হ্যান্ডশেক করলাম। ঠিক তারপরেই চোখ গেল দূরে দাঁড়িয়ে থাকা হাতিত্যের দিকে। দেখে মনে হচ্ছে যেন বেশ রেগে আছেন। রেগে থাকাটাই স্বাভাবিক, কিন্তু এখন তো সবে শুরু। এখনই রেগে গেলে কি করে হবে? আচ্ছা, আমার ফ্রেন্ডরা আমার জন্য ওয়েট করছে, আমাকে যেতে হবে এখন। ইয়া শিওর। ক্যান্টিনে এসে বসতেই দেখলাম অঙ্কিতের মুখটা কেমন যেন ভার। আমি কিছু জিজ্ঞেস করতে যাব তার আগে কোয়েল আমাকে জিজ্ঞেস করলো। কি বললো রে রনিত? ফ্রেন্ডশিপ করতে চাইলো। ও এই ব্যাপার, বুঝলাম বুঝলাম। কি বুঝলি? ব্যাপার ইস पहले फ्रेंडशिप उसके बाद रिलेशनशिप। ধ্যাত, কেন, তোর রনিতকে পছন্দ না? খুব তো হেসে হেসে কথা বলছিলি, আবার হ্যান্ডওয়াশও করলি। হাতটা যেন ছাড়তেই মন চাচ্ছিল না। আমি তো ভেবেছিলাম তুই বোধহয় হাতে ফেভিকল লাগিয়ে গিয়েছিলি। অঙ্কিতের এরকম এক নাগাড়ে তীক্ষ্ণ কটাক্ষ শুনে আমি আর কোয়েল দুজনেই একে অপরের দিকে অবাক হয়ে তাকিয়ে মুখ চাওয়াচাই করতে লাগলাম। অঙ্কিতা বুঝতে পেরে আমাকে জিজ্ঞেস করলো, ওসব ছাড়, এটা বল, তোর এই হঠাৎ পরিবর্তনের কারণ কি? আমি অঙ্কিতের কথা শুনে কোয়েলের দিকে তাকালাম। কোয়েল বলল, মৌমিতা ওর বাড়িতে গেছিল ওর বাবা মার কাছে। কোয়েল আমার হাতে জোরে চেপে কথাটা বললে আমি চোখের ইশারায় ওকে বোঝাই আমি বুঝেছি। আমি বলতে শুরু করি। আমি শ্বশুরবাড়িতে ঢুকতেই দেখলাম ড্রয়িং রুমে শাশুড়ি মা বসে আছেন। আমি নিজে ব্যাগটা রেখে ওনার কাছে গিয়ে ওনাকে প্রণাম করতে উনি খুশি হয়ে আমায় আশীর্বাদ করে জড়িয়ে ধরলেন। আর যাও, দেরি করো না, চটপট ফ্রেশ হয়ে নাও, তারপর আমরা অনেক গল্প করব। আমি শাশুড়ি মায়ের কথায় হেসে সায় দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে শাশুড়ি মায়ের পাশে বসে ওনাকে জিজ্ঞেস করলাম, মা, বাবা কোথায়? উনি তো অফিসের কাজে বাইরে গেছেন আজ সকালে। যাওয়ার একটুও মন ছিল না, কিন্তু কি আর করবেন, যেতে তো হবেই। আর কেই বা যাবে ওনার হয়ে। মা, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? হ্যাঁ বলো না। আদিত্য ব্যবসার কাজে সাহায্য করেন না কেন? আমার প্রশ্ন শুনে শাশুড়ি মা অনেকটাই হতাশভাবে বললেন, ওর ইচ্ছে ও নিজে ব্যবসা করবে পড়াশোনা শেষ করে, তার আগে কোনো দায়িত্ব নিতে নারাজ। ওর মনে হয় পড়াশোনার মাঝে ব্যবসা এখনই চলে আসলে ওর পড়াশোনায় ক্ষতি হবে। আর তাছাড়া ওর বাবা চাইতো গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেই ব্যবসায় যোগ দিক। এই নিয়ে একটা অশান্তি শুরু হয়। পরে ওর বাবা ব্যবসা সামলাতে হিমশিম খেলে আদিকে ব্যবসায় যোগ দিতে বললেই আদির মনে হয় ওর বাবা চায় না পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াক। এই নিয়ে তখন শুরু হয় আর এক ঝামেলা। এরপর থেকে আদি বাড়িতে বেশি আসতো না, এমন একটা উচ্ছৃঙ্খল জীবন কাটাতে শুরু করেছিল। সেই সময় আমরা তোমাকে দেখতে পাই, আর আমাদের মনে হয় তুমিই পারবে ওকে আবার ঠিক করতে, কথায় বাধ্য করতে। কারণ আদি কখনোই কারোর কথা শোনে না, আর নিজের আপন লোক ছাড়া কারোর কথা ভাবে না। শাশুড়ি মায়ের কথা শুনে চুপ করে রইলাম। উনি এতই যখন আপন লোকের কথা ভাবে, তখন নিজের বাবার কথা কেন ভাবেন না? বয়স হয়েছে ওনার, এখন কি আর পারে ব্যবসার এত দিক সামলাতে? আমাকে আর তোমার বাবাকে ক্ষমা করো বৌমা। নিজের ছেলের কথা ভাবতে গিয়ে আমরা তোমার জীবনটা নষ্ট করে দিলাম। আমরা জানি আদি তোমার সাথে ভালো ব্যবহার করে না। না না মা, আমার কাছে কেন এইভাবে হাতজোড় করছেন আপনি? বড়রা যা করে তা ভালোর জন্যই করে। আমার বাবা মা হয়তো আমার ভালো ভেবে বিয়ে দিয়েছেন,
তাছাড়া নিয়তির লেখা কে বা খণ্ডাতে পারে বলুন? আপনারা প্লিজ নিজেদেরকে অপরাধী মনে করবেন না। শাশুড়ি আমার কথা শুনে আমাকে বুকে টেনে নিলেন। কেন যে আমার ছেলেটা এমন করছে কে জানে। ও নিজের ভালোটা বুঝলে তোমাকে কবেই মেনে নিত। মা, আমার মনে হয় আপনার ছেলে অন্য কাউকে পছন্দ করে। আমি তো খুব সাধারণ, আমাকে ওনার সাথে মানায়ও না। শাশুড়ি মা আমার কথা শুনে হাসলেন। আমি সেটা দেখে অবাক হয়ে তাকাতেই উনি বললেন, তুমি কি জিয়ার কথা বলছো? আপনি জানেন জিয়ার ব্যাপারে? অবশ্যই। জিয়া হলো গিয়ে তোমার শ্বশুরমশাইয়ের বিজনেস রাইভেলের মেয়ে। আমার আদির পিছনে পাগল। আমার আদি শুধুমাত্র ওকে লাই দেয় যাতে ওর বাবা বিজনেসে কোনো ক্ষতি না করে, তাই। তাছাড়া উনি আবার ভার্সিটির ডাইরেক্টর আগে থেকেই ছিলেন, কিন্তু সেটা এখন অফিসিয়াল হলো। আমি শাশুড়ি মায়ের কথা শুনে অবাকই হলাম প্রায়। জিয়ার বাবার বিজনেস রাইভাল? শাশুড়ি মা আমার হাত নিজের হাতের মধ্যে নিলে আমি ভাবনা থেকে বেরিয়ে ওনার দিকে তাকালাম। উনি বললেন, সব ঠিক আছে তো ওখানে? হ্যাঁ মা, ঠিকই আছে। আমাকে মিথ্যে বলো না। কিছুক্ষণ আগে কেন বললে তোমাকে আদি পছন্দ করে না, তুমি সাধারণ বলে? আসলে একটুও দ্বিধাবোধ না করে আমাকে খুলে বলো, কি কি হয়েছে এতদিন? আগের বার যখন হঠাৎ করে নিজের বাড়ি গেছিলে তখনই আন্দাজ করেছিলাম। আমি শাশুড়ি মায়ের আশ্বাস পেয়ে ওনাকে জিয়ার ব্যবহারের কথা সবটা খুলে বললাম। কথা শেষ করে ওনার দিকে তাকালে দেখলাম উনি রাগে চোখে আমার দিকে তাকিয়ে আছেন। আমি কিছু বলতে যাব তখনই উনি আমার মাথায় আলতো একটা গাট্টা মেরে বললেন, বোকামি। তা তুমি কি ওখানে কোনো শপিং মল দেখোনি? ওখানকার মেয়েরা যেমন ড্রেস পরে সেই ড্রেস কিনে নিতে, যা টাকা লাগতো তা আমাদের বলতে। আর কে বলেছে তোমাকে ট্রেনে যাতায়াত করতে? আমাদের এতগুলো গাড়ি আছে কি জন্য? আমি শাশুড়ি মায়ের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম কিছুক্ষণ, তারপর বললাম, আমার তো বিয়ে হয়ে গেছে, তাই আর কি। আরে বোকা মেয়ে আমার, তোমার বিয়ে হতে পারে কিন্তু বয়স তো কম। এই বয়সে কি এখনকার মেয়েরা বিয়ে করে? তুমি বিয়ে করে নিয়েছো বলে কি কোনো শখ বিলাস নেই? তাহলে আমি কি? তোমার যেমন ড্রেস পরতে ইচ্ছা করবে তেমন ড্রেস পরবে, আমাদের কোনো আপত্তি নেই। আর এইবার যখন ফিরবে তখন আমাদের একটা গাড়ি নিয়ে যাবে, ঠিক আছে? আমি হেসে শাশুড়ি মাকে জড়িয়ে ধরলাম। রাতে খাওয়া দাওয়া সেরে ঘরে গিয়ে নিজের লাগেজটা খুললাম। এ কি, এগুলো তো সেই ড্রেসগুলো যেগুলো কোয়েল আমাকে নিয়ে কালকে পছন্দ করে কিনলো। এগুলো ও আমাকে দিয়েছে কেন? লাগেজ খুলে কালকের কেনা ড্রেসগুলো দেখে কিছুক্ষণ ভাবতেই মনে হলো কোয়েল তার মানে আমার জন্যই ড্রেসগুলো কিনেছিল। আমি এখানে আসব সেই সুযোগের সদ্ব্যবহার করেছে, না হলে ও জানতো আমি নিতাম না এগুলো। উফ, মেয়েটা পুরাই পাগল। যাই, একটা ফোন করি ওকে। সামনাসামনি না ঝাড়তে পারি, ফোনে তো পারবো। প্রেজেন্ট। অঙ্কিতকে বলিনি আদিত্যের মায়ের কথা, অর্থাৎ শাশুড়ি মায়ের কথা। ওকে বলেছি আমার নিজের মায়ের কথা, যেমনটা কোয়েল আমাকে ইশারা করে বলতে বলল। অঙ্কিত সবটা শুনে বলল, ও, তো এই ব্যাপার। ক্লাসে ম্যাডাম বোর্ডে লিখে পড়া বোঝানোর সময় হুট করে কোয়েল আমাকে আলতো করে ধাক্কা মারলো। আমি ওর দিকে না তাকিয়ে বোর্ডের দিকে তাকিয়েই আস্তে করে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ডান দিকে একবার তাকিয়ে দেখ। রনিত ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তোর দিকে। কোয়েলের কথা শুনে বোর্ডের থেকে চোখ সরিয়ে কোয়েলের দিকে তাকাতে কোয়েল ইশারা করলো চোখ দিয়ে। আমি আস্তে আস্তে ওই দিকে আর চোখে তাকাতেই দেখি সত্যি রনিত আমার দিকে একভাবে তাকিয়ে আছে। একটু পর ভালোভাবে তাকাতেই দেখলাম ও গালে হাত দিয়ে আমার দিকেই তাকিয়ে আছে। আমি তাকাতেই ও হাত নেড়ে হাসলো, ফলে আমিও হালকা হেসে আমার বোর্ডের দিকেও তাকালাম। আবার কোয়েলকে কনুই দিয়ে খোঁচা মারলেও ও আমার দিকে কান এগোলো। আর আমি আস্তে করে বললাম, সত্যি তো আমার দিকে একভাবে তাকিয়ে আছে কেন? মনে হয় তোর প্রেমে পড়েছে। ধুর, বাজে কথা বলিস না। ওই দেখ, আবার তোকে ডাকতে বলছে, তাকা ওদিকে। কোয়েলের কথা শুনে যেই না রনিতের দিকে তাকাতে যাব, অমনি ম্যাডাম রনিতের নাম ধরে ডাকলো। আমি সহ সবাই তাকালাম রনিতের দিকে, কিন্তু রনিত তখনও আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে কোনো একটা ঘোরের মধ্যে আছে, কারণ ওর বন্ধুরা ডাকলেও ও সাড়া দিচ্ছে না। ম্যাডাম ওর চোখের সামনে এসে দাঁড়ালেই ও চমকে উঠে দাঁড়ালো। কি ম্যাডাম, কিছু বলবেন? ক্লাসে মন না দিয়ে অন্যদিকে মন কেন তোমার? চুপচাপ ক্লাসে মন দাও।
আমি যেন আর না দেখি এদিক ওদিক তাকিয়ে থাকতে। পরে ধরবো কিছুক্ষণ পর। আমি আর কোয়েল একটু অবাক হলাম ম্যাডামের বিহেভিয়ারে। ম্যাডাম যেমন রাগী, তাতে এতক্ষণে 2-4টে কড়া কথা শুনিয়ে রনিতকে ক্লাস থেকে বের করে দেওয়ার কথা ওনার, কিন্তু উনি তেমন কিছুই বললেন না কেন? এখনো তোর দিকে তাকিয়ে আছে। কোয়েল আমাকে কানে কানে বললে আমি ওকে রেগে বলি, এই বাদ দে তো, ও ছাড় পেয়েছে বলে কি আমরাও ছাড় পাবো নাকি? চুপচাপ পড়ায় মন দে, না হলে ক্লাস থেকে বের করে দিবে। আমার কথা শুনে কোয়েল চুপ করে ক্লাসে মন দিল। এরপর রনিতকে কি করেছে না করেছে তা আমরা আর জানি না, কারণ ওর দিকে আর আমি বা কোয়েল কেউ তাকাইনি। ক্লাস শেষ করে কমন রুমের দিকে যাচ্ছি, এমন সময় আমার আর কোয়েল পেছন থেকে রনিতের গলা পেলাম আমি। আমার নাম ধরেই ডাকছে। কোয়েল পেছনে ফিরতে নিলেই আমি ওকে বাধা দিয়ে বললাম, একদম পেছন ফিরবি না, চল এখান থেকে জলদি। এই বলে পা চালিয়ে জোর পায়ে হাঁটতে শুরু করলাম। কলেজ ক্যাম্পাসে ঢুকতেই হুট করে কিছু একটার সাথে পা ভেজে আমি পড়ে গেলাম। উপস, সরি। ব্যথা লাগলো বুঝি পায়ে? আমি পায়ে হাত দিয়ে মাথা তুলতেই দেখলাম জিয়া দাঁড়িয়ে আছে। তার মানে ও ইচ্ছে করেই এটা করেছে। ও আবারও বলল, হিলস যখন ইউজ করতে জানিস না তখন ইউজ করিস কেন? এখন পাটা যদি ভেঙে গিয়ে থাকে কি হবে বলতো? কি আবার হবে? আমার কোলে করে ঘুরে বেড়াবে। আমি আছি কি জন্য? আমি পিছন ফিরবো তার আগে দেখি রনিত এসে আমার পাশে বসলো। আমি রনিতের দিকে একবার তাকিয়ে আবারও সামনে তাকালাম, কারণ জিয়ার পিছন দিয়ে আমি আদিত্যকে দেখেছি। উনি আমার দিকে এগিয়ে আসছিলেন, কিন্তু রনিতকে দেখে থেমে গেলেন। কি ম্যাডাম, এভাবে আমার ডাকে সাড়া না দিয়ে হেঁটে আসছিলেন কেন? এখন হলো তো? আমাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে উপস্থিত আমাকে সহ সকলকে অবাক করে দিয়ে রনিত আমাকে কোলে তুলে নিল। আমি সঙ্গে সঙ্গে জিয়ার দিকে তাকালাম, আর তারপর ওর পেছনে দাঁড়িয়ে থাকা আদিত্যের দিকে। ওনার হাবভাব দেখে মনে হচ্ছে আজকেই আমার আর রনিতের দুজনের শেষ দিন, ধ্বংস করে দেবে উনি আজকেই সব কিছু। আমি একটা শুকনো ঢোক গিলে কোয়েলের দিকে তাকালে কোয়েল ইশারায় দেখায় আজকে শেষ। প্লিজ জিয়া, সব বিষয়ে নিজের পা আগে বাড়ানোটা বন্ধ কর। কোনদিন দেখবি নিজের পাটাই ভেঙে গেছে এই চক্করে। রনিত আমাকে নিয়ে এগোতে গেলে জিয়া ওকে কিছু বলতে যায়, আর তখনই রনিত এই কথাটা জিয়াকে থামিয়ে বলে দেয় আর হাঁটা শুরু করে। কমন রুমে ঢুকে আমাকে বেঞ্চে বসিয়ে দিয়ে রনিত আমার পায়ে হাত দিতে গেলেই আমি বাধা দিয়ে বলি, অনেক হয়েছে, এবার তুই যা এখান থেকে। ঠিক আছি আমি। আচ্ছা তাই নাকি? তাহলে হেঁটে দেখাতো আমাকে। রনিতের কথায় চুপ করে গেলাম, কারণ হেঁটে দেখানো তো দূর, দাঁড়াতেও পারবো না আমি। সত্যি সত্যি পাটা ভেঙে গেল না তো আবার? এবার তো আমারই ভয় লাগছে। আমি এইসব ভাবছি, সে সময় নিজের পায়ে কারো হাতে স্পর্শ পেলাম। রনিত প্লিজ। চুপ, একদম চুপ, দেখতে দে আগে আমায়। রনিত আমার পা ধরে কিছুক্ষণ নাড়াচাড়া করে হুট করে ঘুরিয়ে দেয়, আর আমি ব্যথা সহ্য করতে না পেরে রনিতের কাঁধ খামচে ধরে চিৎকার দিয়ে উঠি, আহা লাগছে ভীষণ। রনিতের কোনো উত্তর না আসায় আস্তে আস্তে চোখ খুলে ওর দিকে তাকাতেই ওর চোখে চোখ পড়ে গেল। ও একভাবে আমার দিকে তাকিয়ে আছে। কি হচ্ছে এখানে? হঠাৎ কারোর গম্ভীর গলার স্বর শুনে পাশ ফিরে তাকালাম। তাকাতেই আমার ভয়ে আত্মা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। আদিত্য গম্ভীরভাবে আমার দিকে তাকিয়ে আছে। রনিত, ওকে ডক্টরের কাছে নিয়ে যাওয়াটা উচিত আমার মনে হয়। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। মৌ, উঠে দাঁড়ানোর চেষ্টা করতে একবার। রনিত আমার দিকে হাত বাড়ালে আমি আবারও আদিত্যের দিকে তাকাই। আদিত্যের পেছনে দাঁড়িয়ে কোয়েল সমানে না বোধক মাথা নাড়ছে। আমিও তাই রনিতের হাত না ধরে নিজে উঠে দাঁড়ানোর চেষ্টা করি, আর তাল সামলাতে না পেরে পড়ে যেতে নেই। সঙ্গে সঙ্গে রনিত আমাকে ধরে নেয়। বলেছিলাম হাতটা ধরতে, আবার কোলে নেব? না, তার আর দরকার নেই। তাহলে চুপচাপ হাত ধরে রাখ, ছাড়বি না, না হলে আরেকটা পাওয়া যাবে। কোয়েল, হোস্টেল যাওয়ার আগে একবার ডক্টর দেখিয়ে দিস। আদিত্য কথাটা বলে আমাদের দিকে একবার তাকালো। স্পেশালি রনিত যে আমার হাত ধরেছে সেই দিকে তাকিয়ে আমার দিকে তাকালো। কিছু না বলে মুখ ঘুরিয়ে জোরে একটা নিঃশ্বাস নিয়ে বেরিয়ে গেলেন। রনিত আস্তে আস্তে আমাকে নিয়ে এগোতে থাকলে কোয়েল বলে, রনিত, আমি নিয়ে যাই ওকে। ও আর আমি তো একই হোস্টেলে থাকি, তাই। হ্যাঁ, নো প্রবলেম, বাট তুই একা পারবি নাকি আমিও যাব? না, আর তার দরকার পড়বে না। আমি আর কোয়েল ওকে নিয়ে যাব, তুই আসতে পারিস। থ্যাংক ইউ হেল্প করার জন্য। অঙ্কিতের রিয়াকশন দেখে আমি একটু অবাক হলাম। ও এসে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে কথাটা বলল। উত্তরে রনিত বলল, আরে কি যে বলো অঙ্কিত দা, মৌ আমার ফ্রেন্ড, ওর জন্য করবো না তো কার জন্য করব? আমি আসছি, ওকে সাবধানে নিয়ে যাও। সাবধানে থাকিস মৌ। হ্যাঁ। রনিত চলে গেলে কোয়েল বলে, অঙ্কিত, তুমি এগিয়ে যাও মৌকে নিয়ে, আমি ওর ব্যাগটা নিয়ে আসি। ওটা মনে হয় ওখানেই পড়ে আছে।
কোয়েল চলে গেলে অঙ্কিতা আমার দিকে একভাবে তাকিয়ে রইল। আমি একবার তাকাচ্ছি আর ওর দিকে তো আরেকবার চোখ নামাচ্ছি। বুঝতে পারছি না আমার পড়ে যাওয়া নিয়ে কি ও এত রেগে আছে নাকি অন্য কোনো কারণে। কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? একটু দেখে শুনে চলা যায় না? আর রনিত যখন কোলে নিল তখন ওকে আটকাতে পারলি না? অন্য সময় তো খুব ফটর ফটর করতিস, রনিতের বেলায় কি হলো? আরে তুই এত রাগ করছিস কেন? ও হুট করে আমাকে কোলে তুলে নিয়েছে। সেই, তুই তো বাচ্চা তাই। অঙ্কিত, আমার পায়ে ব্যথা ছিল তাই জন্যই তো ও নিয়েছে। তুমি কোথায় ছিলে তখন? তাক লাগবে না আমার কারো সাহায্য। কথাটা বলে আমি অঙ্কিতের হাত ছাড়িয়ে নিলে অঙ্কিত আমার কোমর জড়িয়ে ধরে আমার একটা হাত শক্ত করে ধরলো। আমি কিছু বলতে নিলেই অঙ্কিত আমাকে বলতে না দিয়ে বলল, রনিতের বেলায় যখন কথা বলিসনি আমার বেলায়ও বলবি না। আমি তোকে কোলে তুলিনি, জাস্ট শক্ত করে ধরেছি যাতে পড়ে না যাস। কোয়েল আসবে, ও ধরবে। অঙ্কিত আমাকে কথাটা বলে চুপ করে সামনের দিকে তাকালে আমিও সামনের দিকে তাকাই। আদি তুই? আদিত্য কখন এলেন? আমি তো টেরও পাইনি ওনার আসার। এই রে, আজকে যে কি হচ্ছে আমার সাথে। প্রথমে রনিত, এখন আবার অঙ্কিত। কিন্তু এতটা শান্ত কেন আদিত্য? ঝড় ওঠার আগের পূর্বাভাস না তো? না না, আমি এইসব কেন ভাবছি তখন থেকে? উনি তো আমাকে স্ত্রী হিসেবে মানেন না, তাহলে উনি কেন রাগ করতে যাবেন? আমাকে অন্য কারণ পুরুষ স্পর্শ করলে ওনার তো কোনো যায় আসার কথা না। কিন্তু ওনার চোখ তো সে কথা বলছে না। কম্পিটিশনের দিনের মতো আজকেও ওনার চোখে মুখে অভিমান আর একরাশ কষ্টের ছাপ। কি হলো আদি? তুই তো চলে গিয়েছিলে দেখলাম। হ্যাঁ, আসলে আমার গাড়ির চাবিটা দিতে এসেছিলাম। তুই আছিস, ভালোই হলো। কোয়েল একা পারতো না, তুই মমিতা আর কোয়েলকে আমার গাড়িতে নিয়ে যা ডক্টরের কাছে। থ্যাঙ্কস ভাই, ভালোই হবে। আদিত্য ম্লান হেসে অঙ্কিতের হাতে চাবিটা দিতে গেলে দেখতে পেলে অঙ্কিত আমার হাত শক্ত করে ধরে আছে। মৌ, তোর ওই হাত দিয়ে চাবিটা নে। আমি কিছু না বলে আদিত্যের দিকে হাত বাড়ালে আদিত্য আমার হাতে চাবিটা দেন আর এক ঝলক আমার কোমরে থাকা অঙ্কিতের হাতের দিকে তাকান। সাবধানে থাকবে। আপনি কোথায় যাচ্ছেন? কোথাও না। আমার কেন যেন খারাপ লাগছে আদিত্যের কথা শুনে। কান্না আসছে কিন্তু নিজেকে সামলে নিলাম। ওনার হাতটা ধরে রেখেছি আমি চাবি নেওয়ার বাহানায়। উনি আস্তে করে বললেন, আমি বরং আসি, তোমাকে হেল্প করার অনেক লোক আছে। উনি কথাটা বলে আমার দিকে তাকিয়ে স্মিত হাসলে আমার আর সেটা সহ্য হলো না। আমি ওনার হাতটা আরো শক্ত করে ধরে বললাম, আপনি নিজের গাড়িটা দিতে পারছেন আর নিজে নিয়ে যেতে পারছেন না? উনি কিছু না বলে অঙ্কিতের দিকে তাকিয়ে আমার দিকে তাকালে আমি সঙ্গে সঙ্গে অঙ্কিতের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিলাম। অঙ্কিতকে বললাম, অঙ্কিতা আমাকে একটু ছাড়ো, আমার অসুবিধা হচ্ছে। আর আমি পঙ্গু হয়ে যাইনি যে আমাকে এভাবে কোমর জড়িয়ে ধরতে হবে তোমার। অঙ্কিতা আমার কথা শুনে ছেড়ে দিলে আমি ওকে আবারও বলি, তোমার আজকে এক্সট্রা ক্লাস আছে বলছিলে না, তুমি বরং সেটা অ্যাটেন্ড করো। আদিত্য যখন গাড়ি দিতে পারছেন তখন নিজেও যেতে পারবেন। আর ইউনিয়ন লিডার হিসেবে ওনার তো এটা দায়িত্ব, তাই না? তাই ঠিক আছে আদি, তুই নিয়ে যা, আমি আসলাম, আমার ক্লাস আছে। অঙ্কিত চলে গেলে আমি আদিত্যর দিকে তাকালাম। উনি চুপ করে মাথা নিচু করে রইলে আমি ধমক দিয়ে বললাম, হাতটা ধরতে পারছেন না? আমার একা দাঁড়াতে কষ্ট হচ্ছে তো নাকি? আমার ধমক শুনে উনি সঙ্গে সঙ্গে আমার হাতটা ধরে আমার কোমরে হাত রাখলেন। আমি সঙ্গে সঙ্গে চোখ বুজে ফেললাম। একটা আলাদাই অনুভূতি হলো আমার, যা রনিত বা অঙ্কিত স্পর্শে হয়নি। ওনার নিঃশ্বাস আমার ঘাড়ে পড়তেই আমি কেঁপে উঠে ওনার শার্টটা খামচে ধরলাম। কিভাবে পড়লে? আমি আর কোয়েল তাড়াহুড়ো করে আসছিলাম, তখনই কিছু একটার সাথে পা বেজে পড়ে যাই। পরে বুঝতে পারি যে আর পায়ের সাথে পা বেজে পড়ে গিয়েছি আমি। রনিত একটু বেশি আগে পিছে ঘুরছে না তোমার? আমি নিচের দিকে তাকিয়ে উত্তর দিচ্ছিলাম এতক্ষণ, কিন্তু এই প্রশ্নের আর কোনো উত্তর দিলাম না। আদিত্য আমাকে আর একটু কাছে টানতে ওনার কাঁধে হাত দিয়ে ওনার দিকে তাকালে উনি বললেন, দ্বিতীয় দিন থেকে যেন রনিতের সাথে সব সময় না দেখি। যতটুকু দরকার ততটুকু কথা বলবে, বুঝেছো? আমি শুধু হ্যাঁ বদক মাথা নাড়লাম। উনি আমার চোখের দিকে একভাবে তাকিয়ে থাকলেও আমি তাকিয়ে থাকলে পারলাম না। চোখ নামিয়ে নিলাম আর উনি আমাকে হুট করে কোলে তুলে নিলেন। আরে কি কি করছে? আমি কথা শেষ করার আগে উনি এমনভাবে আমার দিকে তাকালেন যে আমি আর কিছু বলতেই পারলাম না। ওনার গাড়ির সামনে এগোচ্ছেন এইটুকু বুঝতে পেরে বললাম, সবাই কি ভাববে? রনিত যখন কোলে নিয়ে এসেছিল তখন যা ভেবেছে এখনও তাই ভাববে, যাতে আমার বা
তোমার কারো কোনো যায় আসে না। কোয়েল ব্যাগ আনতে গিয়েছিল, আসেনি তো এখনো, খুঁজবে আমাদের। দেখা যাবে। ইস, কিছুক্ষণ আগেই ভিজা বেড়ালের মতো মিউ মিউ করছিল, আর এখন দেখো ভুতুম পেঁচা একটা। মনে মনে কথাগুলো বলে ভেঙচি কেটে মুখ ফিরিয়ে নিতেই দেখলাম জিয়া আমাদের দিকেই তাকিয়ে আছে আর রাগে কটমট করছে। এটা দেখে মনে মনে হাসলাম আমি। ওর তো এটাই করার কথা, কারণ ও যা চেয়েছে তার উল্টোটা হয়ে গিয়েছে কিনা। গাড়ির সামনে যেতে দেখলাম কোয়েল আমার ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। উনি আমাকে নামালে আমি কোয়েলকে জিজ্ঞেস করলাম, তুই এখানে এলি কি করে, আই মিন জানলি কি করে? আমি তো গিয়েছিলাম ওখানে, তারপর দেখলাম তোরা বর্ব প্রেম করছিস, তাই ভাবলাম কাবাব মে হাড্ডি হয়ে কি লাভ। তোর অঙ্কিতকে বলা কথা শুনে নিয়ে এখানে চলে এলাম। চল চল গাড়িতে ওঠ। আমি আর আদিত্য ওকে বকতে যাব তার আগে কোয়েল কানে হেডফোন লাগিয়ে আর গাড়িতে উঠে পড়লো। আদিত্য আমাকে গাড়িতে বসতে হেল্প করে ড্রাইভ করা শুরু করলেন। ডক্টরকে দেখিয়ে আমাদের হোস্টেলে ড্রপ করে উনি চলে যান। রাতে কি রে, কোলে চড়ে কেমন লাগলো? সরি সরি, কার কোলে চড়ে ভালো লাগলো? হয়ে গেছে শেষ আমার লেগ পুল করা। শেষ? কি বলিস এসব? সবে তো শুরু, এখনো তো অনেক কিছু হওয়া বাকি। কোয়েল আমাকে চোখ টিপ দিলে আমি ওর দিকে আমার হাতে থাকা বই ছুঁড়ে মারি। ও সেটা ক্যাচ করে বলে, তোর ফ্যান ফলোয়িং বিশাল এখন। কি একটা বেশ নাম পোলাটার। আমার থেকে তোর নাম্বার চাইছিল। দিয়ে দিয়েছিস নাকি? দেইনি, কিন্তু দিয়ে দিব। আমাকে ট্রিট না দিলে? কুত্তি। বাই দ্য ওয়ে, এই রনিতের কি ব্যাপার বলতো? খারাপ না ছেলেটা? তেমন কিছুই না, ঘুমা। কথাটা বলেই এপাশ ফিরে আমি শুয়ে পড়লাম, না হলে কোয়েল থামতো না। বেশ কয়েকটা দিন কেটে গিয়েছে, এখন আমার পাও পুরোপুরি ঠিক আছে। এই কয়দিনে রনিত আমার পেছন একদম ছাড়েনি বলেই চলে। নোটস দেয়া থেকে শুরু করে হাজার বাহানায় আমার কাছে এসে বসে থেকেছে আর আমাকে হাসানোর চেষ্টা করেছে। বন্ধুত্বটা তাই ভালোই হয়ে গেছে ওর সাথে। নাও, যার নাম করছিলাম সে এসে হাজির। কি করছিস এখানে বসে? পা ঠিক আছে তো? উফ, আমার পা অনেক আগেই ঠিক হয়ে গেছে, সামান্য মচকে গেছে রে ভাই। এই একদম ভাই না, কতবার বলবো তোকে? রনিত বেশ রেগে কথাটা বললে আমি হতবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকি। এই কয়েকদিনে বেশ কয়েকবার আমাকে বারণ করেছে ভাই বলে ডাকতে, কিন্তু আমার তো অভ্যেস হয়ে গিয়েছে, কি করে ছাড়ি আমি? সাইলেন্ট হয়ে গেলি কেন? না কিছু না। ম্যাডামের পড়া করেছিস? আমার এই প্রশ্নটাতেই রনিতের মুখ চুন হয়ে গেল আর আমি হেসে ফেললাম। হাসতে হাসতে শুয়েই পড়েছি আমি বেঞ্চে। ম্যাডাম কোনো পড়া দেয়নি, তুই আমাকে ভয় দেখালি তাই না? আমি উত্তর কি দেব? রনিতের রিয়াকশন দেখে হেসেই চলেছি। হাসতে হাসতে থেমে গেলাম রনিতের পেছনে এসে দাঁড়ানো একজোড়া পা দেখে। আদিত্য, উনি আবার এখানে এসেছেন কেন? রনিত, আমার মমিতার সাথে কিছু কথা আছে প্রাইভেট। রনিত পেছনে তাকিয়ে আদিত্যের কথা শুনে একবার আমার দিকে তাকালো, তারপর বেরিয়ে গেল আমাকে বলে। রনিত বেরিয়ে গেল, আমিও আমার বইপত্র গোছাতে থাকি। কমন রুম থেকে বেরিয়ে ক্লাসের উদ্দেশ্যে। এই কয়েকদিন আমার ফোন ধরনি কেন? আদিত্যের প্রশ্ন শুনে আমি তার উত্তর দিলাম না, বলা যায় প্রয়োজন মনেই করলাম না। উনি আবারও জিজ্ঞেস করলেন, ভার্সিটিতে কতবার কথা বলার চেষ্টা করেছি আমি তোমার সাথে। আমি এবারও উত্তর না দেয়ায় উনি আমার হাত ধরে বাধা দিয়ে বললেন, আমাকে ইগনোর করার কারণটা কি? অন্য ছেলেদের সাথে তো খুব হেসে হেসে কথা বলা যায়, তাহলে আমার সাথে কথা বলতে কোথায় বাধে? আমার মাথাটা চট করে গরম হয়ে যাওয়ায় আমি ওনার হাতটা ঝাড়া মেরে ছাড়িয়ে বললাম, কেন কথা বলবো আমি আপনার সাথে? কে হন আপনি আমার যে আপনার সাথে কথা বলবো আমি? আচ্ছা, রনিত, অঙ্কিত এরা তোমার কে হয় দেন? বন্ধু হয়, ওদের সাথে আমার একটা সম্পর্ক আছে, কিন্তু আপনার সাথে তো তাও নেই। আপনি নিজেই সেটা রাখেননি, ভুলে যাবেন না আপনি। আমি কথাটা বলে আমার ব্যাগ নিয়ে বেরিয়ে যেতে নিলে আদিত্য আমার দুই বাহু চেপে ধরে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে বলল, আমি যেন দ্বিতীয় দিন থেকে রনিতের আশেপাশে তোমাকে না দেখি। এই নিয়ে সেকেন্ড টাইম বলছি, আমার কথার অবাধ্য হলে এর ফল কিন্তু ভালো হবে না। আমি আদিত্যের চোখের দিকে তাকিয়ে ওনার বুকে দুই হাত দিয়ে ধাক্কা মেরে ওনাকে সরিয়ে বললাম, কোন অধিকারে আপনি আমাকে এই কথাগুলো বলছেন? স্বামীর অধিকারে, যা আপনি আমাদের ফুলসজ্জার রাতেও অস্বীকার করেছেন। আপনার জন্য, আপনার বিয়ে না মানার কনসেপ্টের জন্য আমি কতটা কষ্ট পেয়েছি সেই দিন তার কোনো খোঁজ রেখেছেন আপনি? বরং পরের দিনই নিজের স্বপ্ন পূরণ করতে চলে এসেছিলেন আমাকে একা ফেলে। একবারও ভাবেনি আমার কি হবে? আপনার জন্য যে আমার স্বপ্ন ভেঙেছে তার কি হবে?
এখানে আসার পর আমি প্রত্যেকটা মুহূর্তে আপনার গার্লফ্রেন্ডের থেকে নানানভাবে কথা শুনেছি, অপমানিত হয়েছি। তখন কোথায় ছিলেন আপনি? তখন কোথায় ছিল আপনার এই অধিকার বোধ? এই যে কিছুক্ষণ আগে বলছিলেন না কিসের বাধে আপনার সাথে কথা বলতে? বিবেকে বাধে আমার। সেই মানুষটার সাথে কথা বলতে আমার বিবেকে বাধে, যে কিনা নিজের জন্য আমাদের বিয়ে অস্বীকার করেছে। বৌভাতের পরের দিন নিজের স্বপ্ন পূরণের জন্য নিজের স্ত্রীকে ফেলে চলে এসেছে। দিনের পর দিন নিজের স্ত্রীর সামনে গার্লফ্রেন্ডের সাথে হাত ধরে ঘোরে, নিজের স্ত্রীর অপমান সহ্য করে। আপনি যেমন নিজের রাস্তা নিজে বেছে নিয়েছেন, আমিও নিজের রাস্তা নিজে বেছে নিয়েছি। 1 বছর হলে ডিভোর্স লেটার পেয়ে যাবেন আপনি। আর প্লিজ আমার লাইফে একদম ইন্টারফেয়ার করবেন আপনি। রনিত এখানকার নামকরা পলিটিশিয়ানের ছেলে, ও চাইলে অনেক কিছুই করতে পারে। ভার্সিটির স্যার ম্যাডামরাও তাতে কিছু করতে পারবে না, তাই ওর থেকে দূরে থাকাটাই বেটার। আচ্ছা, তাই ওর থেকে দূরে থাকাটাই বেটার। তোমার ব্যাপার, এবার তুমি কি করবে? আর আমি সবটা নতুনভাবে শুরু করতে চেয়েছিলাম। অনেক ভুল বোঝাবুঝি হয়েছে যেগুলো মেটাতে চেয়েছিলাম, তাই কথা বলার জন্য বলছিলাম। সরি ফর এভরিথিং। জানি ক্ষমা করা সম্ভব নয়, বাট আমি ইচ্ছা করে কিছুই করিনি, পারলে ক্ষমা করে দিও। আদিত্য আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেলেন। আমি আমার কথা শেষ করে চলে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে উনি কথা বলা শুরু করেন আর তা শেষ করেই চলে যান। কিন্তু যাওয়ার সময় উনি চোখে হাত দিলেন। ওনার চোখে কি জল ছিল? কথাগুলো বলার সময়ও কেমন গলাটা ধরে আসছিল মনে হলো। কথাগুলো ভাবতে ভাবতে আমি ওখানেই বসে পড়লাম। সবকিছু নতুনভাবে শুরু করতে চেয়েছিলেন না? আমাদের মধ্যে কি এমন ভুল বোঝাবুঝি আছে যা ক্লিয়ার করতে চেয়েছিলেন? আমি কি একটু বেশি বাড়াবাড়ি করে ফেললাম? রে একা একা কি কথা বলছিস? কোয়েল, তুই এখানে? তা কি করব? ক্লাস শুরু হবে 5 মিনিটের মধ্যে। কতবার ফোন করলাম, তুই তো রিসিভই করছিস না। কি হয়েছে? পরে সবটা বলবো, চল এখন। সন্ধ্যায় আদিত্য বাংলো বাগানে বসে আছে একা একা। মাঝে মধ্যেই গাল মুছে হাত দিয়ে, কারণ আদিত্য কাঁদছে। হ্যাঁ, আজ মৌমিতার কথাগুলো তার একটু বেশিই খারাপ লেগেছে। মৌমিতার কিছু কথায় যেন রাগ হচ্ছে, তার থেকে বেশিরভাগ কথায় সে কষ্ট পাচ্ছে। আদিত্য কোনোদিনও খুব না কষ্ট পেলে কাঁদে না। আজ পর্যন্ত নিজের বাবার ব্যবহার ছাড়া কারো ব্যবহারে সে কাঁদেনি। এমন সময় কেউ একজন আদিত্যের কাঁধে হাত দেয়। আদিত্য পাশ ফিরতেই অবাক হয়ে বলে ওঠে, তুই এখানে কেন? কাকে আশা করেছিলি? আদিত্য পাশ ফিরে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। অন্ধকারেও চিনতে অসুবিধা হয়নি আদিত্যের ছেলেটিকে। ছেলেটি আদিত্যের পাশে বসতে নিলে আদিত্য উঠে ছেলেটিকে জড়িয়ে ধরে, যার ফলে ছেলেটি একটু অবাক হয়ে যায়। ছেলেটি আদিত্যকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে ভাই? তোকে আপসেট লাগছে? রাজ, আমি ঠিক নেই, একদম ঠিক নেই। রাজ একটু অবাক হলেও ও আদিত্যকে কিছুক্ষণ ধরে রেখে তারপর সোজা হয়ে জিজ্ঞেস করল, আমি কি সেই আদিত্যকে দেখছি যে কিনা অলওয়েজ স্ট্রং থাকতো, কোনো কিছুই তাকে ভাঙতে পারতো না? অ্যাটলিস্ট বাইরে থেকে তো একদমই না। আজ এমন কি হলো যাতে তুই ঠিক নেই? কি এমন হয়ে গেল আমি না থাকায়? রাজের কথা শুনে যেন হুঁশ এলো আদিত্যের। আদিত্য নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে রাজকে বলল, না না, তেমন কিছুই না, আমি ঠিক আছি। তুই বল, কেমন আছিস এখন? ভুলেই তো গেছিস আমাকে। আদিত্যের কথা এড়ানোর ধরন দেখে রাজ হেসে বলল, তুই আমার কাছে লুকানোর চেষ্টা করছিস? রাজের কথায় আদিত্য ব্রেঞ্চে বসে পড়ে ধপ করে। দুহাত দিয়ে মুখ ঢেকে রাজ এবার পুরোপুরি শিউর হয়ে গেল আদিত্যের কিছু একটা তো হয়েছে। রাজ মনে মনে ভাবল, আদি এতটা আপসেট, এতটা ওয়ারিড, কিন্তু কি নিয়ে? কিছু না, বেশ বড় কিছুই হয়েছে। রাজ আদিত্যকে টেনে তুলে দাঁড় করালো আর বলল, ভেতরে চল, আমি সবটা শুনতে চাই। কাজটা কি ঠিক হলো মু? কোয়েলের প্রশ্নটা শুনে কোনো উত্তর দিলাম না। আজকে আদিত্যের সাথে আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। এতটা করা ঠিক হয়নি। তার উপর ওনার শেষের কথাগুলো ভুলতে পারছি না আমি। দেখ মু, আমি যা জানি আদিত্যদা কখনো কারোর নামে মিথ্যে কথা বলে না। আর অঙ্কিত আমাকে বলেছিল রনিত ছেলেটা খুব একটা সুবিধার না, ও পলিটিশিয়ানের ছেলে। বাট তুই এটা এখন আমাকে বলছিস? আগে কেন বলিসনি? আমি রেগে কথাটা কোয়েলকে জিজ্ঞেস করলে কোয়েল চুপ করে যায়। আমার মাথা আরো গরম হয়ে গেল ব্যাপারটা দেখে। কি হলো, বলবি কিছু? অঙ্কিত তোকে ভালোবাসে মু।
কি কি বলছিস সেসব তুই? ঠিকই বলছি, ও তোকে ভালোবাসে, তাই তোর সাথে রনিতকে একদমই সহ্য করতে পারে না। এই কারণেই আমি ভেবেছিলাম হয়তো তোকে রনিতের থেকে দূরে রাখার জন্য অঙ্কিত মিথ্যে কথা বলছে, কিন্তু এখন যখন আদিত্য দাও এটা বললো, তখন আমি মানতে বাধ্য হলাম। কোয়েলের কথা শুনে আমার মাথায় হাত পড়ে গেল। আমি আন্দাজ করেছিলাম অঙ্কিতের ব্যাপারটা, কিন্তু এটা যে সত্যি হবে আমি ভাবিনি। হ্যাঁ, এখন কি করব আমি? কিরে, কি ভাবছিস? কি করব এখন? কি আবার করবি? কিছুই না, জাস্ট মজা দেখ। আমি কোয়েলের কথা শুনে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, মজা দেখবো মানে? মানে এটাই যে আদিত্য তার নিজের ভুলটা বুঝতে পেরেছে, তাও আবার সেটা নিজে থেকেই। তার জন্যই তো ও বলল যে সবটা নতুন করে শুরু করতে চায়। তুই পুরনো কথাগুলো, ওর ভুলগুলো একের পর এক মনে করিয়ে দিয়ে ওকে নিজের কাছে নিজেকেই অপরাধী বানিয়ে দিয়েছিস। এখন হয়তো ও আরো বেশি করে নিজের ভুলগুলো শুধরানোর চেষ্টা করবে। এই তো বললি কাজটা ঠিক করিনি, তাহলে এখন আবার সাপোর্ট করছিস যে? কোয়েল একটা বড় নিঃশ্বাস ছেড়ে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তুই যেই কষ্টটা পেয়েছিস সেটা কোনোদিনই ভুলবার নয়, জানিস তো। তাই আদিত্যটাকে একটু তো কষ্ট সহ্য করতেই হবে। ও যেই রকম ব্যবহারটা তোর সাথে করেছিল ফুলসজ্জার রাতে, আজও সেই রকম একটা ব্যবহার তোর কাছ থেকে পেয়েছে। তুই নিজেকে এতটা খারাপ ভাবিস না। তুই ভাব, সেই দিন আমি নিজে থেকে ওনাকে বললাম, তারপর আমাকে ডক্টরের কাছে নিয়ে গেল। ওনার চোখের সামনে রনিত আমাকে কোলে তুলে নিয়ে এলো। অঙ্কিত ওভাবে আমাকে ধরেছিল, তা দেখার পরেও উনি কিছুই বললেন না। আমি যখন বললাম আমাকে ধরতে, তখন ধরলেন, আর আজ এসেছিলেন আমার উপর অধিকার বোধ দেখাতে। কার না মাথাটা গরম হয় বলতো? কোয়েল আমার কাঁধে হাত রেখে বলল, আদিত্যদা যেহেতু কোনোদিন বিয়ের কনসেপ্ট মানেনি, তাই ওর প্রতি তোর এই অধিকারবোধ, জেলাসি, অনুভূতি আর ভালোবাসা সব কিছু বুঝতে একটু সময় লাগবে। হ্যাঁ, এখন এমন একজন যদি কেউ আসে যে আদিত্যদাকে বোঝাবে এসব, তাহলে এত বেশি কষ্ট করতে হবে না। ভালোবাসা? হাসাস না তুই আমায়। উনি আমাকে কোনোদিনই ভালোবাসবেন না, আর না আমি ভালোবাসতে পারবো তাকে। হায় রে, ভালোবেসে বসে আছে, আবার বলছে ভালোবাসতে পারবে না। আদিত্যদার মতো এরেও যে বোঝাতে হবে, এটা তো আমি ভুলেই গেছিলাম। কই নেহি, আদিত্যদা আগে বুঝুক, তারপরও নিজেই ওর বউকে বুঝিয়ে দেবে। আমি কোয়েলের দিকে তাকিয়ে দেখলাম নিজে নিজে কি সব ভিড় করে চলেছে। আমি ওর বাহুতে হালকা একটা চাপড় মেরে বললাম, কি ভিড় করছিস তুই? কিছু না, চল, ম্যামের পড়া রেডি করতে হবে। আজও অন্যদিকে এত কিছু হয়ে গেছে আর তুই আমাকে কিছু জানাসনি আদি? আদিত্যের সব কথা শুনে রাজ রেগে গেল। আদিত্য অভিমানের সুরে বলল, তুই তো কোনো যোগাযোগ রাখিসনি। রাজ পারে না আদিত্যের মাথা ফাটিয়ে দিতে, নিজেকে সামনে নিয়ে বলল, কেন রে হারামজাদা, তোর কাছে আমার কন্ট্যাক্ট নাম্বার ছিল না? হ্যাঁ, আমি করিনি তাই তুইও করিসনি? আরে বাবা, আমি তো আসতাম এক্সাম দিতে, আর এমন তো না যে আমার তোর সাথে ঝগড়া হয়েছে। আলাদাই অভিমান করে বসে আছিস তুই। রাজ আদিত্যের পাশে চুপ করে বসে পড়ল। কিছুক্ষণ বসে থাকার পরেও যখন দেখলো আদিত্যের কোনো রিয়াকশন নেই, তখন পাশে তাকাতেই দেখলো আদিত্য চুপ করে বসে আছে। রাজ আদিত্যের কাছে এগিয়ে গিয়ে ওর সামনে হাঁটু ভাঁজ করে বসে বলল, আমি আর যাচ্ছি না কোথাও, পার্মানেন্ট এসে পড়েছি তোর কাছে। আদিত্যের কোনো রিয়াকশন নেই। আরে বাবা, আমার ভুল হয়ে গেছে ভাই। আমি যে অবস্থায় ছিলাম সেই সময় আমি কাউকে কিছু জানাতে পারিনি। আমি কেউ হয়ে গেছি, ঠিকই আছে। বাপ আমার, আমি সেটা বলিনি। তুই কেন এমন করছিস? আমি ফিরে এসেছি তো। আদিত্য রেগে উঠে বলতে শুরু করলো, মানে কি তোর এই ভুল হয়ে গেছে বলায় সবটা ঠিক? আচ্ছা বুঝছি, তোর এই ভুল হয়ে গেছে বলায় সবটা ঠিক হয়ে যাবে না রাজ। আমি যেই কষ্টটা পেয়েছি সেটা তুই কমাতে পারবি না। সবাই জানতো তোর আর আমার সম্পর্কটা কি রকম ছিল। সেই ছোটবেলা থেকে আমরা একে অপরকে ছাড়া চলিনি, একে অপরকে না বলে কোনো কিছু করিনি। হরিহর আত্মা ছিলাম। আর তুই কি করলি? আমাকে না জানিয়ে হুট করে কোথায় একটা চলে গেলি। এখন এসেছিস সরি বলতে? আইডিয়া আছে আমি কতটা একা পড়ে গেছিলাম? খোঁজ রেখেছিস আমার? শুধু আরে ভাই আমার, শান্ত হ তুই। আমি বলছি তো, আমার মনের অবস্থা ভালো ছিল না। না হলে তো তোকে ছাড়া আমি মানে কাকেই বা বলবো আমার কথা বল।
তুই ছাড়া আমার কে আছে বল একটু। আমি নিজেও তো তোকে ছাড়া একাই ছিলাম। আমার কথা শোনার মতো, ভাবার মতো কেউ ছিল না ভাই। এখন যখন আমি ফিরে এসেছি তখন প্লিজ তুই আমায় ভুল বুঝিস না। আদিত্যকে থামিয়ে দিয়ে রাজ আদিত্যকে নিজে থেকে জড়িয়ে ধরে কথাগুলো বলল। আদিত্য আর কথা না বাড়িয়ে রাজকে জড়িয়ে ধরল। রাজ স্বস্তি পায়। কিছুক্ষণ পর আদিত্যকে ছেড়ে বলে, তোর বউ তো তাকে ভালোই শিক্ষা দিয়েছে। মানে কি বলতে চাইছিস? তুই বুঝিসনি? তুই নিজের মধ্যে নিজের পরিবর্তন বুঝিসনি আদি? আদিত্য রাজের কথায় অবাক হয়ে তাকিয়ে আছে ওর দিকে। কিছুতেই বুঝতে পারছে না সে রাজের কথা। রাজ সেটা বুঝতে পেরে আদিত্যকে বসিয়ে বলল, তুই মমিতার সাথে যেটা করেছিস সেটা যে ভুল, তুই সেটা এখন বুঝতে পেরেছিস। শুধু এটাই না যে মৌমিতা এটাতে কষ্ট পেয়েছে, সেটা আজ ওর করা ব্যবহারে তুই অনুভব করেছিস। তাই তো আমাকে বললি যে এখন আমার সরি চাওয়াতে তোর পাওয়া কষ্ট কমবে না। কারণ ঠিক যেমন তোর করা আগের ব্যবহারে মৌমিতার কষ্টটা কমবে না তোর এখনকার সরিতে। আদিত্য চুপ করে রইল রাজের কথা শুনে। কিছু সময় পর আদিত্য নীরবতা ভেঙে বলল, আমার সাথে যে কি হচ্ছে আমি কিচ্ছুই বুঝতে পারছি না। ভার্সিটিতে মৌমিতা আসার প্রথম দিন থেকে আমি ওকে চেয়েও অ্যাভয়েড করতে পারছি না। বারবার মাথায় ঘুরছে জিয়া ওর জন্য কি না কি প্রবলেম ক্রিয়েট করবে, ওকে ফাঁসাবে। তখন কি হবে? আমি চাই না মৌমিতা কোনো প্রবলেম ফেস করুক। আর আর কি কি চলছে এখন তার মাথায়? আদিত্য কিছুক্ষণ ইতস্তত বোধ করতে করতে একটা সময় বলেই দেয়, প্রথমে আমার মৌমিতার সাথে অঙ্কিতকে সহ্য হচ্ছিল না, কিন্তু এখন 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 রনিতের সাথেও তুই মৌমিতাকে সহ্য করতে পারছিস না। তোর মন চাইছে অঙ্কিত হোক বা রনিত, তুই ছাড়া কেউই যেন মৌমিতাকে টাচ তো দূরের কথা, ওর আশেপাশেও যেন না ঘেসে, তাই তো? আদিত্য হাঁ করে রাজের মুখের দিকে তাকিয়ে থাকলে রাজ জোর করে হেসে ফেলে। আদিত্য বোকার মতো মুখ করে রাজকে জিজ্ঞেস করে, তুই কি করে জানলি? রাজ কোনো রকম নিজের হাসি থামালেও আদিত্যের মুখ দেখে আবার হেসে ফেলে। এতে আদিত্য বিরক্ত হয়ে গেলে রাজ নিজেকে স্বাভাবিক করে বলে, ইউ আর ইন লাভ ব্রো, ইউ আর ফল ইন লাভ উইথ মৌমিতা। রাজের কথা শুনে আদিত্যের বিষম লেগে গেল। রাজ সেটা দেখে হেসে আদিত্যকে জল দিলে আদিত্য সেটা ঢক ঢক করে খেয়ে নেয়। তারপর চোখ বড় বড় করে হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করে, কি বললি? তোর মতো অবস্থা আমারও। আমি নিজেই ভেবে পাচ্ছি না তুই আদিত্য ব্যানার্জি ভালোবেসে ফেলেছে। মাই গড ভাই, কি বলছিস এসব? দেখ আদি, আমি জানি তুই এসব প্রেম ভালোবাসা বিয়েতে বিশ্বাসী নস, কিন্তু বিয়ে এমন একটা জিনিস যা সবাইকে বদলে দেয়। তুই মুখে বলেছিস ঠিকই তুই বিয়েটা মানিস না, কিন্তু তোর মনে মনে এটা আছে যে মৌমিতা তোর বউ। প্রথমত ঠিক এই জন্যই তুই চাস না মৌমিতা কোনো প্রবলেম ফেস করুক, মৌমিতাকে কেউ হ্যারেস করুক। এটা তোর মৌমিতার উপর কর্তব্যবোধ। দ্বিতীয়ত তুই চাস না মৌমিতা অন্য কোনো ছেলের সাথে কথা বলুক, মিশুক, তোর কথা মতো ও চলুক। এটা চাইছিস তুই। এটা তোর ওর উপর অধিকার বোধ, কারণ তুই জানিস মৌমিতা শুধুই তোর। রাজের মৌমিতা তোর কথাটা আদিত্যের বুকে এসে লাগলো। এই দুটো শব্দই যেন ওর মনে দাগ কেটে গেল। ও নিজের অজান্তেই মনে মনে আওড়াতে লাগলো, মৌমিতা আমার। রাজ বুঝলো আদিত্য বুঝতে শুরু করেছে, তাই আবারও বলতে শুরু করলো, তোর মাথায় সারাক্ষণ মৌমিতার কথাই ঘুরছে, যেখানে আজ অব্দি তুই কোনো মেয়েকে নিয়ে ভাবিসনি। তুই আমাকে বললি মৌমিতা পায়ে জোর পেয়ে কষ্ট পাওয়ার জন্য তোরও কষ্ট হচ্ছে। আজ অব্দি কোনো মেয়ের কষ্টে তোর কষ্ট হয়েছে আদি? যখন মৌমিতার ডান্স কম্পিটিশনের গ্রিন রুমে বলেছিল ওর পরিবারের জন্য মন খারাপ করছিল, তখন তোরও খারাপ লেগেছিল। আর তাই তুই ওর পরিবারকে নিয়ে চলে এসেছিলি। মৌমিতা যখন জিতেছিল তখন ওর খুশিতে তুইও খুশি হয়েছিলি, কিন্তু তার সাথে তোর খারাপও লেগেছিল, কারণ তুই ওর সাথে পারফরমেন্স করতে পারিসনি। সিরিয়াসলি? আদিত্য ব্যানার্জি কোনো মেয়ের সাথে পারফরমেন্স করতে না পারার জন্য কষ্টও পেয়েছে? আর হ্যাঁ, আচ্ছা, তোর শরীর খারাপের সময়
কেন তুই চাইছিলি মৌমিতা তোর সাথে থাকুক? আমার ভালো লাগে ও আমার কাছে থাকলে। এক্স্যাক্টলি, তোর ভালো লাগে, তুই মৌমিতার সাথে টাইম স্পেন্ড করতে চাস, কারণ ও কাছাকাছি থাকলে তোর ভালো লাগে। যেখানে জিয়াকে তুই সহ্যই করতে পারিস না। শুধু জিয়া কেন, অন্য কোনো মেয়েকেই তুই সহ্য করতে পারিস না। আদিত্যের কাছে একে একে সবকিছু পরিষ্কার হয়ে যাচ্ছে। যে প্রশ্নের উত্তর ও এতদিন খুঁজছিল তা একে একে সব সে পেয়ে গেছে। সে সত্যি রাজের কথা অস্বীকার করতে পারছে না, তবুও রাজকে বলল, তুই ভুল বুঝছিস রাজ, আমি আর ভালোবাসা, না না, আমি ভালোবাসি না। কি বলছিস সব? আচ্ছা, তুই ভালোবাসিস না, তাহলে কেন মৌমিতার ডিভোর্স দেওয়ার কথায় তোর খারাপ লেগেছে? মৌমিতার বলা প্রত্যেকটা কথায় তোর এতটাই খারাপ লেগেছে যে তোর চোখে জল পর্যন্ত এসেছে, তুই কেঁদেছিস। অঙ্কিতা রনের সাথে শুধু না, মৌমিতা যদি অন্য যে কোনো ছেলের সাথে ক্লোজ হয় তুই সেটাও সহ্য করতে পারবি না আদি। তেমন কিছুই না রাজ, রনিত ভালো না, তাই আমি মৌমিতাকে বারণ করেছি। আর অঙ্কিত? আগে অঙ্কিতের সাথে কথা ছিল না, তাই রাগ ছিল। এখন কোনো প্রবলেম নেই। আচ্ছা তাই, ঠিক আছে, তাহলে মৌমিতার সাথে তোর ডিভোর্স করিয়ে অঙ্কিতের সাথে ওর বিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে দে। রাজ, একদম বাড়াবাড়ি করবি না বলে দিলাম, লিমিট ক্রস করছিস তুই। আদিত্য রাজের কলার ধরে কথা বললে রাজ কোনো রিয়েক্ট করে না, শুধু ওর দিকে তাকিয়ে হাসছে। আদিত্য নিজের রিয়াকশন বুঝে সঙ্গে সঙ্গে রাজকে ছেড়ে দিল। রাজ আদিত্যের কাঁধে হাত রেখে বলল, ভাব একটু এই বিষয়ে, সব ক্লিয়ার হয়ে যাবে তোর কাছে। আমি জাস্ট তোকে হেল্প করার জন্য পয়েন্টগুলো ক্লিয়ার করে দিলাম, ওকে? রাজ কথাগুলো বলে বেরিয়ে গেলে আদিত্য চিন্তিত হয়ে পড়ে, কিন্তু মৌমিতার কথা মনে পড়তেই নিজের অজান্তে ও হাসে। তারপর সেটা বুঝতে পেরেই আদিত্য চুপ করে গেল আর মাথায় হাত দিয়ে বসে পড়ল। আমি আর কোয়েল ভার্সিটির মাঠে হাঁটছিলাম, তাড়াতাড়ি এসে পড়েছি আজকে ভার্সিটিতে, কারণ কোয়েল লাইব্রেরিতে যাবে বইয়ের জন্য, কিন্তু ম্যাডাম না থাকায় অপেক্ষা করতে হচ্ছে। আমরা নিজেদের মধ্যে কথা বলতে বলতে হঠাৎ একটা হইচই শুনতে পেলাম। আমি কোয়েলকে বললাম, ওই দিক থেকে চিল্লাচিল্লির আওয়াজ আসছে না? হ্যাঁ, আমিও তো সেটাই শুনতে পাচ্ছি। কেউ কি এসেছে নাকি? ঠিকই তো, ওইদিকে তো ভার্সিটির মেইন গেট, কিন্তু কে এমন এসেছে যে এত চিল্লাচিল্লি হচ্ছে? দেখ, তোর কম্পিউটার হয়তো এসে গেছে। তুই যেদিন নিউ লুক নিয়ে এসেছিলি সেদিনও এরকম হয়েছিল। চুপ করার, চল। দূর, খালি ধমক দেয়, রস করছিস একটা। আমি আর কোয়েল ভার্সিটির মেইন গেটের দিকে এগিয়ে গেলে দেখতে পাই আদিত্যের গাড়ি গেটের সামনে দাঁড়িয়ে। আদিত্য তো বাইক নিয়ে আসে, তাহলে আজ গাড়ি নিয়ে এসছে কেন? আজকে বাইক নিয়ে আসেননি কেন আদিত্য? কথাটা কোয়েলকে জিজ্ঞেস করতেই দেখলাম কোয়েল ঘামছে, দেখে মনে হচ্ছে নার্ভাস হয়ে পড়েছে। ওর হাত ধরে আরেকটু এগোতেই দেখলাম দুটো ছেলে দাঁড়িয়ে সবার সাথে কথা বলছে। ওদের মধ্যে একজন তো আদিত্য, আরেকজনকে পেছন ফিরে থাকায় মুখটা দেখতে পাচ্ছি না। এই কোয়েল, তুই চিনিস আদিত্যের পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে? কোয়েল উত্তর না দিলে আমি ওকে একটু ঝাঁকিয়ে জিজ্ঞেস করলাম, কোয়েল কি হয়েছে বলতো তোর? এরকম চুপ করে আছিস কেন তুই? কই, কিছু না, আমার কি হবে? ও, ছেলেটাকে চিনিস? না না, চিনি না। কোয়েলের ব্যবহারটা কেমন অস্বাভাবিক লাগছে আমার কাছে। এই দিকটায় আসার পর থেকে কেমন যেন ঘামছে, কথা বলতে পারছে না। আমার ভাবনায় ছেদ পড়লো আদিত্যর গলার আওয়াজে। আদিত্য নিজের দুই হাত আগে করে ছেলেটাকে দেখালে ছেলেটা আদিত্যর হাতে মারে আর বলে, আমি এখানে নতুন না, এমন ভাব করছিস যেন আমি কোনো সেলিব্রিটি। আদিত্য কোনো উত্তর দেবে তার আগে আশেপাশে সবাই একসাথে চিৎকার দিয়ে উঠল, রাজ! আদিত্যের কথা ছেলেটা অর্থাৎ রাজ হাসলো। হেসে আমাদের দিকে তাকাতেই রাজের হাসি আস্তে আস্তে মলিন হতে শুরু করলো। আমি সেটা দেখে কোয়েলের দিকে তাকাতেই দেখলাম ও এইভাবে রাজের দিকে রাজন, সামনে তাকাতেই দেখলাম জিয়া দৌড়ে এসে রাজকে জড়িয়ে ধরলো। ওর জড়িয়ে ধরতেই আদিত্য দুহাত তুলে এক কদম অন্যদিকে চেপে এলো আর মিট মিট করে হাসতে লাগলো। এদিকে বেচারা রাজের অবস্থা খারাপ। জিয়া মাথা তুলে রাজকে জিজ্ঞেস করতেই রাজ নিজের মুখটা স্বাভাবিক করে নিল। কেমন আছো তুমি? আর কোথায় ছিলে এতদিন? আমি ভালো আছি জিয়া, তুমি কেমন আছো? আমি ভালো আছি। বললে না তো কোথায় ছিলে? এখানেই, তার আশেপাশে।
তার আশেপাশে বলতে? মানে তোমাদের আশেপাশে না হলে এক্সাম দিতে কিভাবে আসতাম বলো? আমি খুব 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 হ্যাপি তুমি আসায়। অনেক মিস করেছিলাম আমি তোমায়। কথাটুকু বলেই জিয়া আবার রাজকে জড়িয়ে ধরলো আর আদিত্য আবারও হেসে উঠলো, যা দেখে রাজ পারলে গিলেই ফেলে আদিত্যকে। আদিত্য নিজের হাসি থামিয়ে বলল, কথাটা শেষ করেই আদিত্য পালালো এক প্রকার ওখান থেকে। এদিকে রাজ সমানে চেষ্টা করছে জিয়াকে ছাড়ানোর, কিন্তু জিয়ার ছাড়ার কোনো নামই নেই। নানান কথাও বলে চলেছে রাজকে ওর বাহু জড়িয়ে ধরে। সেই সময় হুট করে রাজের ফোন আসে হয়তো, তাই ও জিয়াকে বলে, আমার একটা জরুরি কল এসেছে, আমি আসছি, পরে কথা বলবো। রাজকে দেখে বোঝা যাচ্ছে ও প্রায় পালালো জিয়ার হাত থেকে ছাড়া পেয়ে। আমি তো হেসেই ফেললাম। হাসতে হাসতে পাশ ফিরে তাকাতেই দেখি কোয়েল নেই। যা বাবা, কোয়েল কোথায় গেল? এক্ষুনি তো এইখানে ছিল। উফ, এই মেয়েটাও না কখন যে কি করে বোঝা মুশকিল। আমি কোয়েলকে খুঁজতে শুরু করলাম, কি আর করার। তখনই হুট করে মনে পড়লো ওর তো লাইব্রেরিতে যাওয়ার কথা, মনে হয় ওখানে গিয়েছে। কথাটা মনে পড়তেই লাইব্রেরির দিকে হাঁটা ধরলাম। অন্যদিকে এই হারামজাদা, তুই আমাকে ওই সাতচন্নির হাতে ফেলে পালালি কেন? হ্যাঁ, এই বন্ধু তো তোর? ওই ডাকিনি এখনই তো আমার প্রাণটা নিয়ে নিচ্ছিল ঝাপটে ধরে। আদিত্য রাজের কথা শুনে হাসতে লাগলো ফোন ধরে। আদিত্যের হাসি শুনে রাজ রেগে বলল, তুই হাসছিস? হ্যাঁ, শোন, ও তোর পিছনে পড়েছে, ওকে আমার ঘাড়ে ঝোলানোর চেষ্টাও করবি না। দাঁড়া না, আছে ওর কপালে, সময় হলেই দেখতে পাবি। ওর ছেঁচড়ামি যদি আমি না বের করছি তাহলে আমার নামও রাজ রয় না, সকলের সামনে কাঁদিয়ে ছাড়ব। আহা, মৌমিতা থেকে মৌ, মেরি মেহনত রং লাগাই হে লাগাত হেন, তা মৌয়ের আগে আমারটাও বসা। রাজ ফোন রেখে কিছুক্ষণ আগের কথা ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলল। প্রিন্সিপালের রুমে এগিয়ে গেল। এদিকে আদিত্য প্রিন্সিপালের রুমের সামনে দাঁড়িয়ে ফোন হাতে নিয়ে হাসছে আর ভাবছে। আদিত্য মুখ বেজার করে দেয়ালে মাথা ঠেকাল। এদিকে রাজ নিজের মনে ফোন ঘাঁটতে ঘাঁটতে প্রিন্সিপালের রুমের দিকে এগিয়ে যাচ্ছিল। সেই সময় ওর পা আটকে গেল। আস্তে করে নিজের বাঁ দিকে তাকাতেই ওর হার্টবিট ফাস্ট হতে শুরু করলো। রাজ কিছু না ভেবেই ফোনটা পকেটে ঢুকিয়ে দৌড় লাইব্রেরিতে ঢুকে গেল। কোয়েল লাইব্রেরিতে থাকা মইতে দাঁড়িয়ে উপর থেকে একটা বই নামানোর চেষ্টা করছিল, কিন্তু অনেক উপরে থাকায় সেটা হাতের নাগালে পাচ্ছিল না। কোয়েল তাই আরেকটা ধাপ উপরে উঠে দু হাত বাড়াতে বইটা হাতে পেয়ে গেল, কিন্তু হঠাৎ করে ব্যালেন্স হারিয়ে পড়ে গেল। কোয়েলের চোখ মুখ খিচে বন্ধ করে থাকার কারণ ছিল সে ব্যথা পাবে, কিন্তু কই, কোনো ব্যথা তো হচ্ছে না। আর কার স্পর্শ সে অনুভব করছে? ব্যক্তিটির শরীরের সুবাস পেয়ে কোয়েল যেন ইচ্ছে করে চোখ খুলছে না। রাজ বাইরে দাঁড়িয়ে দেখতে পেয়েছিল কোয়েলকে এত উপরে থেকে বই হাতড়াতে, তাই সঙ্গে সঙ্গে ছুটে আসে। আর আসতে না আসতেই দেখে কোয়েল আরও উপরে উঠছে। কোয়েলকে ডাক দিতে যাবে তার আগেই কোয়েল পড়ে যেতে নিলে রাজ ধরে নেয়। কোয়েল চোখ বুজে থাকায় বেশ ভালোই হয়েছে রাজের। তখন সবার মাঝে জিয়া চলে আসায় কোয়েল সরে যাওয়ায় রাজ ঠিকভাবে দেখতেই পায়নি কোয়েলকে। রাজ আস্তে আস্তে কোয়েলকে সোজা করে দাঁড় করালেও ওকে ছাড়ে না, কিন্তু সোজা করে দাঁড় করানোর ফলে কোয়েল চোখ খোলে। চোখ খুলতেই রাজের সাথে চোখে চোখ পড়ে যায় কোয়েলের। দুজনেই নির্বিকার হয়ে একে অপরকে দেখছে। না, রাজ কোয়েলের কোমর ছেড়েছে, আর না কোয়েল রাজের কলার। কোয়েল, ঠিক আছিস তুই? আমি লাইব্রেরিতে ঢুকতে গিয়ে দেখতে পাই কোয়েল অনেক উপরে দাঁড়িয়ে আছে। ওকে ডাকবো, সেই সময় ও পা পিছলে পড়ে যাচ্ছে দেখে সেই দিকে এগোতে নিলেই দেখি রাজদা কোয়েলকে ধরে নিয়েছে। আমার গলার আওয়াজ পেয়ে কোয়েল বলতে গেলে এক ঝটকায় রাজের থেকে সরে গেল, যেন কোনো ঘোর কাটলো ওর। হ্যাঁ, আমি ঠিক আছি, চল, ক্লাসের জন্য দেরি হয়ে যাচ্ছে।
কোয়েল আমার হাত ধরে টেনে নিয়ে যেতে নিলেই আমি ওকে বলি, রাজদা তোকে বাঁচালো, একটা থ্যাংক ইউ তো বল অন্তত। থ্যাংক ইউ। কোয়েল আমার কথা শুনে রাজদার দিকে না ফিরে থ্যাংক ইউটা কোনো রকমে বলে আমাকে নিয়ে টানতে টানতে ওখান থেকে চলে এলো। আসার সময় আমি পেছন ফিরে রাজদার দিকে তাকালে দেখতে পাই রাজদা অসহায়ভাবে আমাদের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগেও আমি লক্ষ্য করেছি রাজদা কোয়েলের দিকে তাকিয়েছিল আর কোয়েল সরে যাওয়ায় ওকে খুঁজছিল। ব্যাপারটা কি? আদিত্য প্রিন্সিপালের ঘরের বাইরের দেয়ালে মাথা ঠেকিয়ে দাঁড়িয়েছিল, চোখ বন্ধ করে। সে সময় আদিত্যকে কেউ একটা ধাক্কা দেয়। আদিত্য চমকে সোজা হয়ে দাঁড়িয়ে কে এসেছে সেটা দেখতে পেয়ে ক্যাবলা হাসলো আর মাথাটা হালকা চুলকে বলল,